কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম, ঠিক এমন সময় কোত্থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেলো আর পড়ে গেল। উঠে ঠাস ঠাস করে দুইটা চড় দিল। আমি তো অবাক। ওই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? আমার কি দোষ? আপনি তো ধাক্কা দিলেন। আর আপনি আমার মা বাবা নাম নিয়ে কথা বলবেন না। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? কিছু বললাম না। মেয়েটা আরো কিছু কথা বলে চলে গেল। আমি এইসব অপমান হজম করে ভিতরে গেলাম। চাইলে ওকে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু তা করলে আমি যে কাজে এসেছি তা প্রবলেম হবে। যাই হোক, আমার পরিচয় দিয়ে দিই। আমি জাহিদ। বাবা একজন বড় বিজনেসম্যান। তারপরও খেয়েছে যে কলেজ আসার কারণ আছে। তা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছে সে দেখতে কিন্তু সেই, তবে অহংকারী বোঝাই যায়। যাই হোক, এখন গল্পে আসি। এরপর কলেজে প্রবেশ করলাম। দেখি কলেজে র্যাগিং চলতেছে। সোজা ক্লাসের দিকে যাবো এমন সময় কেউ ডাক দিল। দেখি কয়েকটা ছেলে, দেখে সিনিয়র মনে হয়। ওই খ্যাত, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া কি আর এখানে কেউ খ্যাত আছে? বলে সবগুলো একসাথে হেসে দিল। রাগ উঠলেও কিছু বললাম না। জি ভাইয়া বলুন। তুই কি এই কলেজে নতুন? জি ভাইয়া, আজকে নতুন আসছি। ওটা ওই মেয়েটাকে দিয়ে আয়। কেন? আমি পারবো না বলে চলে আসতে লাগলাম। ছেলেটা এসে আমার কলার ধরে ফেললো। মাথায় রক্ত উঠে গেল। তারপর শান্ত করে বললাম, কলার ছাড়েন। ছাড়বো না। কি করবে? এখন কিছুই করবো না, সময় হলে দেখতে পাবেন। কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে। আমাকে র্যাগিং করতে আসছি। আমার আসল পরিচয় জানতে পারলে নিচেই পড়ে থাকবে। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? সবাই ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? ভালো। এই ছেলে, তুমি কে? এই ক্লাসে কি করো? স্যার, আমি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে এইসব কি বলে আসছো? একে তো ফকিরের মতো লাগছে। হঠাৎ করে একটা মেয়ে বলল, পুরোই খ্যাত স্যার। এসব ছোট লোকদেরকে কারা জানি ভর্তি করায়। কলেজের মান সম্মান বলতে কিছুই থাকলো না। ঠিকই বলেছো নীলা। এই বস। তার মানে মেয়েটার নাম নীলা। বাহ, নামটাও তো সুন্দর, কিন্তু ব্যবহার এরকম কেন? এরপর ক্লাস শেষ করে বাইরে হওয়ার সময় মেয়েটা মানে নীলা খেয়ে ছোট লোক বলে অপমান করে গেল। কিছুই বললাম না। যে কাজে এসেছি তা সফল করতে হবে, এইসব নিয়ে মাথা ঘামালে চলবে না। এরপর ফ্ল্যাট এসে খেয়ে একজনের সাথে কিছু কাজের কথা বললাম। কি কাজ তা পরে জানতে পারবেন। এরপর বাড়িতে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছোস বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু মাইশা জিসান কেমন আছে? তারা সবাই অনেক ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। তাড়াতাড়ি চলে আয় বাবা। কাজ শেষ হলে চলে আসবো, তোমরা চিন্তা করো না। এভাবে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। আর দিলাম এক ঘুম। পরদিন কলেজে ঢুকতে কে যেন পিছনে থেকে ডাক দিল। পিছনে তাকে দেখি নিলাম, সাথে তার ফ্রেন্ডরাও আছে। ওই ছোট লোক, এইদিকে আয়। আমি কাছে গিয়ে, হ্যাঁ বলুন, কেন ডেকেছেন? কেন, তোকে কি ডাকা যাবে না? আসলে তা নয়, কোনো না কোনো কারণে তো ডেকেছেন, তাই জিজ্ঞেস করলাম। কোনো কারণে ডাকিনি। আচ্ছা, তোর নাম কি? আমার নাম জাহিদ। বাড়ি কোথায়? আর পরিবারে কে কে আছে? আমি আপনাকে এসব কথা বলতে বাধ্য নই। তার চেয়ে বড় কথা, আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে বেশি কিছু বলি না। সো বাই, ভালো থাকবেন বলেই চলে আসলাম। এদিকে নীলা ও নীলার বান্ধবীরা। দেখছিস ছোট লোকটার কি ভাব, কিভাবে কিছু না বলেই চলে গেল। ভাবতেছি জাহিদকে তোদের দুলাভাই বানালে কেমন হয়। আসলে ওকে আমার মনে ধরেছে, মানে ওকে ভালোবেসে ফেলেছি। কি কি বলছিস? ওর মতো ছোট লোককে তুই ভালোবেসেছিস? রে, দেখে তো মনে হয় টাকা পয়সা কিছুই নেই। তাতে কি হয়েছে? আমার ওর বাড়ি কি কম আছে নাকি? আম্মুর যা আছে সবই তো আমার। এরপর নীলার এক ক্লাসে আসলো। স্যারও এসে ক্লাস করাতে লাগলো। দেখলাম নীলা কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি সব পাত্তা না দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। একজনকে ফোন দিলাম, তোকে যে ডিটেলসের কথা বলেছি তা পেয়েছিস? ওকে পাঠিয়ে দে, তাহলে আজকে রাতে একটু করতে পারবো। রাতে একটা মিশনে বের হলাম। মিশনটা শেষ করে আসতে আসতে রাত 1টা বেজে গেছে। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার 2জন বন্ধু এসে, নাম সিয়াম ও রনি। আসলে ক্ষেত বলে কেউ ফ্রেন্ড টু দূরের কথা দেখতেই পারে না, এমনকি অনেক স্যার ম্যাডামও। তবে এই দুজনই আলাদা। ওদের মন অনেক ভালো। অনেক কথা বলে ফেললাম। এবার গল্পে ফেরা যাক। ওদের সাথে গল্প করছি এমন সময়, আচ্ছা ওই মেয়েটা কে রে? আরে, ও হচ্ছে নীলা, আমাদের সাথেই পড়ে। এটা আমিও জানি, অন্য কিছু বল। ও হচ্ছে বড়লোকের একমাত্র মেয়ে। শুনেছি অনেক রাগী ও জেদি। তার চেয়েও বড় কথা হলো, ও হচ্ছে এই কলেজের সব থেকে সিনিয়র ও জুনিয়র, এমনকি শিক্ষকেরও ক্রাশ। অনেকেই প্রপোজ করেছে,
কিন্তু বিনিময়ে 2টা করে থাপ্পড় উপহার পেয়েছে। ও কি ব্যাপার বন্ধু, হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করতেছো কেন? আবার প্রেমে পড়ে গেলে না তো? আরে তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। বুঝি তবে প্রেমে পড়লেও কোনো লাভ হবে না মনে হয়। ও তো কাউকে পাত্তাই দেয় না। কোচও বুঝোস, এখন চল ক্লাসে। আপনারা ভাবছেন কেন ওদের আর কিছু বললাম না, তাই তো? আসলে আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখায়। ভেবে রেখেছি আমার কাজটা শেষ হলো কি বলবো। প্রপোজে রাজি হলে তো হলো, না হলে আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আব্বুকে দিয়ে পাঠালে তারা মানা করবেন অবশ্যই, আমি শিওর। তাই বলি প্রপোজে রাজি হলে ভালো, না হলে ডাইরেক্ট বিয়ে। কি মজা, তাই না? হে মা, আপনাদের তো বলে দিয়েছি, আপনারা আবার ওকে বলে দেন না, ঠিক আছে? তাহলে গল্পে ফিরি। সবাই ক্লাসে গিয়ে ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় এসে বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কালকে ডিটেলসগুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টারমাইন্ড নাকি আমাদের ডান হাত এই কলেজেই পড়ে। কাজটা তাহলে আরেকটু সহজ হলো। ছবি যেহেতু আছে তাহলে সহজেই চিনতে পারবো। তবে এখন কিছুই বুঝতে দেওয়া যাবে না, আগে মাস্টারমাইন্ডকে সেইটা বাহির করতে হবে। আশা করি তাড়াতাড়ি পারবো। পরের দিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে বসে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল। সেদিকে তাকাতেই দেখতে পেলাম কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আপনারা কি ভাবছেন নীলা? আমার পাঠক-পাঠিকারা ডোজ খাইছি। ছেলেটার কাছে যেতেই, কলেজে নতুন? হুম। নাম কি তোর? জাহিদ। ধর, এটা ওই মেয়েটাকে দিয়ে আয়। পারবো না, আপনার টাপলি নিয়ে আসেন। তুই আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কিভাবে? তুই জানিস আমি কে? শালা, আমি কি সেটা জানার পর তুই এখানে প্যান ভিজে ফেলবে আসছে বড় বড় কথা বলতে? ধর, এটা দিয়ে আসবি নাকি আরেকটা দিব? কিছু বললাম না, চিঠিটা নিয়ে গিয়ে ওই মেয়েটার কাছে গেলাম, গিয়ে তাকে দিলাম। মেয়েটা চিঠি পড়েই, তোর সাহস হয় কি করে আমাকে লাভ লেটার দেওয়ার? বিশ্বাস করুন এটা আমি দেই নাই, একজন ভাই বলেছে আপনাকে দিতে। মিথ্যা বলার আর জায়গা পাস না। একে তো দুষ করেছস, সাথে আরেকজনের দোষ দিতেছস। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে। এর মধ্যে এই ছেলেগুলো এখানে চলে এসছে। এসেই, কি রে সীমা, এখানে কি হয়েছে? দেখ না, ও আমাকে লাভ লেটার দেয়। কি? ওর এত বড় সাহস তোকে লাভ লেটার দেয়? আজ ওকে আমরা শেষ করেই দিব। আপনি তো আমাকে বলেন এটা এনেকে দিতে। কি বললি? তোকে তো আজ... বললেই দিল মায়ের। চাইলে আমিও একাই কয়টাকে পিটিয়ে সোজা করে দিতে পারি, কিন্তু এটা করলে সবার মানে সন্দেহ জাগতে পারে। আর আমার কাজটা যতটা সহজ হয়েছে তার চেয়ে বেশি কঠিন হয়ে যেতে পারে। তাই কোনো প্রতিবাদ করলাম না। মারার পর ছেলেগুলো চলে গেল, আর মেয়েটা বলে গেল, আমি জানি তোর কোনো দোষ নেই, তারপরও কেন মানলাম জানিস? যাতে কেউ আমাকে প্রপোজ করার সাহস না পায়। আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে। হঠাৎ করে পড়ে গেলাম, আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালে ভর্তি। কিভাবে আসলাম, কে আনলো, কিছুই বুঝতেছি না। একটু পর দেখলাম বন্ধুরা আসলো। তাহলে এরা আমাকে এখানে এনেছে? কিরে, কেমন লাগছে এখন? ভালো। আমাকে এখানে কি আনছে? আমরাই আনছি সাথে, সাথে আরেকজন ছিল। তুই মাথায় আঘাত পাইছিস, সেন্সেস হয়ে গেছস। আরেকজন কে ছিল? তোর সাথে দেখা করতে আসলে দেখবি। সরি দোস্ত, আমরা তোকে সাহায্য করতে পারলাম না। আমরা জানি তুই কিছু করিসনি, শুধু শুধু তোকে মারছে। আরে ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা ছেলেগুলোকে একটু বলবি? আসলে ছেলেটার নাম রকি, এখানকার একজন বড় নেতার ছেলে। তাই কেউ কিছু বলতে পারে না, অনেককে বিনা কারণে মারছে। ও, ওই মেয়েটা হচ্ছে সীমা, বাবা এখানকার এমপি। কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে, রকির ফ্রেন্ড। আমার মনে হয় ওরা ইচ্ছা করে এসব করেছে, আরো অনেকের সাথে এরকম করেছে। ও তাই নাকি? ওদের সব কয়টা কথা আমি দেখে নেব। কি দেখে নিবি? ওদের সাথে লাগতে যাবি না, ওরা অনেক ভয়ঙ্কর। তোরা জানিস না ওরা আমার কাছে চুনো পুটি মাত্র। কি বলছো সব? পরেই দেখতে পাবি, এখন এসব বাদ দে। ওকে। ওরা আরো কিছুক্ষণ কথা বলে বাইরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতে অবাক, কারণ সে আর কেউ না, সে হলো, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, সে হলো নীলা। এবার আর আপনাদের ডোজ খাওয়ালাম না। আমি তাকে দেখে কিছুটা অবাক। সে আমার কাছে আসলো। কেমন লাগছে এখন? জি ভালো। আপনি এখানে কি করে? আসলে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে এসেছি। ও থ্যাঙ্কস এসবের জন্য। আরে থ্যাঙ্কস দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। জাহিদ, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কেন কেন ক্ষমা করব? আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই প্লিজ ক্ষমা করে দাও। আরে কি করছেন? আমি তো সব অনেক আগে বলে গেছি, ক্ষমা চাইতে হবে না। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাবা সত্যি। এভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। ও এখন যেতে চাচ্ছিল না, জোর করে পাঠালাম। তারপর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। 5 দিন পর কলেজে গেলাম। 3 দিনে সুস্থ হয়ে গেলাম, কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারিনি। তাই আজকে যাচ্ছি।
কলেজে গিয়ে দেখলাম সীমা আর রকিরা একসাথে বসে হাসাহাসি করতেছে। তার মানে সিয়াম রনি যা বলছে তা সত্যি। ওদের তো আমি কোনোদিনও ছাড়বো না। বিনা কারণে ছাত্রছাত্রীদের হেনস্থ করে ওরা, এর ফল ওদের ভোগ করতে হবে। আর ওদিকে পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম, গিয়ে দেখি ওরা গল্প করতেছে। কি রে, কি খবর তোদের? আমাদের তো ভালোই। তুই পুরোপুরি সুস্থ তো? আমি পুরোপুরি সুস্থ। ওদের সাথে গল্প করতেছে এমন সময় নীলা আসলো। জাহিদ, কি খবর তোমার? ভালো, তোমার? আমি তো ভালোই। তোমার শরীর ঠিক আছে তো? হুম। আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি? এখানে বসার কি আছে? আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে আড্ডা দিন। কেন? আমরা কি বন্ধু না? না, আমরা কোনোদিন বন্ধুত্ব করেছি বলে তো আমার মনে হয় না। এখন করলে প্রবলেম কোথায়? আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে করো প্লিজ। আরে এত করে বলছে যখন কর, কোনো প্রবলেম নাই। ওকে, আজ থেকে আমরা বন্ধু। মনে মনে তো আমি অনেক খুশি। ওকে। এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। দেখতে দেখতে ক্লাসও শেষ হলো। ক্লাস শেষে বাইরে আসার পর রকিদের সাথে দেখা। আমি তো ভাবছিলাম ওই ধুলাইয়ের পর আর এই কলেজের দিকে মুখ দিবে না। কলেজের দিকে মুখ না দেওয়ার কি আছে? এখানে সবাই পড়ালেখার অধিকার আছে। সো শুধু শুধু এখান থেকে চলে যাব কেন? বাহ বাহ, তোর তো দেখি সাহস বেড়েছে অনেক। মুখে মুখে কথা বলছো। আপনার কথা শেষ তো, এখন আমি বাই বলে চলে আসলাম। আর পিছন ফিরে তাকালাম না। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা আমার গোপন কাজে গেলাম। কাজ শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। পরদিন কলেজের গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢোকার সময় কার সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ সে মাটিতে পড়ে গেল। আমি তার দিকে তাকাতে অবাক। এটা তো সীমা। আল্লাহ জানে আজকে আবার কি করে। অপমান করবে এটা তো শিওর। এসব ভাবতেছি ঠিক তখনই গালে কিছু ব্যথা অনুভব করলাম। তাকে দেখি সীমা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে, যেন গিলে ফেলবে। ওই ছোট লোক তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আসলে সরি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখতে পাইনি, তাই ধাক্কা লেগে গেছে। তো সরি ধুয়ে তুই পানি খা। দেখুন আমি সরি বলছি। আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল আমাকে দেখে নেবে। আমি তার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। কি রে, তোকে সামিরা থাপ্পড় মারলো কেন? আরে আসার সময় ধাক্কা লেগে গেছে। সরি বললাম, তারপরে শুনলো না। তুই কিছু বললি না যে? এখন বলবো না, সময় হলেই বলবো। মানে? এত মানে বসে কাজ নেই, চলো ক্লাসে যাব। এমনিতে লেট হয়ে গেছে। ওকে। তারপর ক্লাসে চলে গেলাম। দেখতে পেলাম হারামি দুইটা বসে রয়েছে। আমি যেতেই, কি রে, তোর আজকে এত দেরি কেন? আরে দোস্ত আর বলিস না, এমনি আজ দেরি হয়ে গেছিল। সাথে কলেজে ঢোকার সময় আরেক ঝামেলা। অসহ্য লাগে এসব। কি হয়েছে রে? সীমার সাথে কলেজে ঢোকার সময় ধাক্কা খেলাম। তারপর গালের উপর দিয়ে ঝড় বয়ে গেল। ও, বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওরা তোর সাথে একটু বেশি করতেছে কেন? ওরাই ভালো জানে। আচ্ছা বাদ দে সব, স্যার আসছে, ক্লাস কর। ক্লাস করে বাইরে আসতেই নীলার ডাক। জাহিদ, বল কি বলবি? এখন কি বাসায় চলে যাবি? কেন রে? আসলে আমার না ভালো লাগছে না এখন বাড়ি যেতে। চল না একটু ঘুরে আসি। আরে ঘুরতে যাবি তা আমার সাথে কেন? তোর বান্ধবীদের সাথে যা। আরে চল না প্লিজ, তোর সাথে যেতে মন চাইছে, চল না। আচ্ছা চল। আসলে আমারও মন চাইতেছে ঘুরতে যেতে, কিন্তু সময় পাই না। আজকে যখন পেলাম তখন আর না করলাম না। আবার প্রিয় মানুষটির সাথে কথা বলে এই সুযোগটা তো আর মিস করতে পারি না। এরপর নীলার সাথে কলেজের বাইরে আসলাম। কিভাবে যাবি? একটা রিক্সা ডাক, রিক্সা যাব। এক রিক্সাতে দুজন? প্রবলেম কোথায়? আসলে আগে কোনো মেয়ের সাথে রিক্সা উঠিনি তো, তাই। ওই, বেশি কথা না বলে রিক্সা ডাক। তারপর রিক্সা দিকে দুজন রিক্সায় উঠলাম। আমার কেমন যেন অস্বস্তি লাগছে। আগে কখনো কারোর সাথে রিক্সায় উঠিনি তো, তাই মনে হয়। তাই একটু চেপে বসতে। এই, ওই দিকে চেপে বসছিস কেন? পড়ে যাবি তো। না আমি ঠিক আছি, কিছু হবে না। কুচি ঠিক আছে তো, এদিকে আয়। বলে হাত ধরে একটানের কাছে নিয়ে গেল। ওর সাথে টাচ লাগাতে গায়ের মধ্যে দিয়ে যেন 1000 ভোল্টেজ কারেন্ট বইতে লাগলো। আবার কেমন জানি ভালো লাগেও কাজ করলো। হয়তো বা কাছের মানুষটি ছোঁয়া লাগার কারণে আমি কোনো কথা না বলে চুপ করে আছি। এমন সময় নীলা বলল, কি হলো? কোনো কথা বলছিস না কেন? কি বলবো? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না, কি বলবো। আচ্ছা জাহিদ, আমাকে তোর কেমন লাগে? কেমন লাগবে? ফ্রেন্ড হিসেবে ভালোই। প্রথমে যখন তোকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তুই অনেক অহংকারী। পরে তোর সাথে মেশার পর বুঝতে পারলাম তোর মনটা অনেক ভালো। তোকে তো আমার সে প্রথম দিনই খুব ভালো লেগেছে। তাই তো ভেবে নিয়েছি তোকে আমার জীবনসঙ্গী বানাবো। আগে আমি একটু অহংকারী ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এসব অহংকার করে কোনো লাভ নেই, নিজেদেরই ক্ষতি হয়। ভালো। তা হঠাৎ এ প্রশ্ন কেন? এমনি। তারপর দুজনে কিছুক্ষণ চুপ। হঠাৎ নীলা বলল, আচ্ছা, তুই কি কেউকে ভালোবাসিস বা পছন্দ করিস? সত্যি বলতে আমি একজনকে খুব ভালোবাসি।
কিন্তু এখনো তাকে সেটা বলিনি, সময় হলে বলবো। এটা শোনার পর নীলার হাসি মুখটা কেমন জানি কালো হয়ে গেল। ও আচ্ছা, তার পরিচয়টা কি জানতে পারি? সময় হলেই জানতে পারবি। ও আর কোনো কথা হলো না। আমরা চলে আসলাম একটা পার্কে। তারপর রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে পার্কে ঢুকলাম। সেখানে দুজন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। পাশাপাশি আরও কিছু জায়গায় গেলাম, ফুচকা খেলাম, রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম। নীলার মনটা খারাপ ছিল কিছুটা। অনেক ঘোরাঘুরি করলাম দুজনে। বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটলো। প্রিয় মানুষটির সাথে ঘুরতে কার না ভালো লাগে, আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। যাওয়ার পর বন্ধুদের কাছে যাচ্ছি, তেমন সময় কলেজের কয়েকজন বড় ভাই সামনে আসলো। তুই তো এই কলেজে নতুন, তাই না? কেন, কিছু বলবেন নাকি? না, তো নীলার সাথে এত কথা কিসের রে? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? তুই আর নীলার সাথে কথা বলবি না, আমি আপনার কথা শুনবো কেন? কারণ আমি নীলাকে পছন্দ করি। তাই? তা নীলা কি আপনাকে পছন্দ করে? সেটা তোকে জানতে হবে না। তাহলে আমিও তো আপনার কথা শুনবো না। সো বাই। ওই দাঁড়া, আবার কি বলবেন? তুই আমার কথা শুনবি কিনা বল। বললাম না, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। এক সময় সেখানে নীলার আগমন। কি রে জাহিদ, তুই এখানে দাঁড়িয়ে এসব ছেলের সাথে কি করছিস? তা ভাই, আপনারা কি সত্যি চেয়েছিলেন? ওরা সবাই চুপ হয়ে রইল। এমন সময় ওই জাহিদ, চল ক্লাসে যাই। চল। আসি ভাইয়েরা, ভালো থাকবেন। বলে ওদের চোখ টিপ দিয়ে মুচকি এসে চলে গেলাম। তারপর আমরা ক্লাস করে যথারীতি বাসায় চলে গেলাম। এভাবে কেটে গেল একটা সপ্তাহ। কলেজ, বন্ধুদের সাথে আড্ডা, নীলার সাথে ঘুরে বেড়ানো, পার্কে যাওয়া, রিক্সায় চড়া, লাঞ্চ করা ইত্যাদির মাধ্যমে ভালোই কাটলো এই 7টা দিন। এখন নীলাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় নীলা আমাকে ভালোবাসে, কারণ সে আমাকে অনেক কেয়ার করে, অনেক যত্ন নেয়। আর হ্যাঁ, এখানে আমি যে কাজ এসেছি সেটা প্রায় শেষের দিকে। এই কাজের মাস্টারমাইন্ডকে সেটাও আমি জানতে পেরে গেছি। আর কিছু কাজও রয়েছে, তারপর তাদের মুখ সবার সামনে খুলে ফেলবো। যাই হোক, গল্পে আসি। বসে বসে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করছি, এমন সময় নীলার ফোন। কি রে, কি করিস? এই তো একটু ফেসবুকে ঢুকলাম। তুই কি করছিস? আমি শুয়ে আছি। তাও খাওয়া দাওয়া করেছিস? তুই? আমিও করেছি। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুম। এক ঘুমে রাত কাভার। সকালে কলেজে গেলাম, গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস করে নীলাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি কলেজের বাইরে যেতে লাগলাম। তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো খুব আর্জেন্ট একটা কাজ আছে। একজন লোকে ফোন দিছিল। তাড়াহুড়ো করে বেরোতে যাবো, এমন সময় কারোর সাথে ধাক্কা খেলাম। তাকে দিকে একটা মেয়ে। ওই, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? তুই জানিস আমি কে? আপনি যে হন না কেন তাতে আমার কিছু যায় আসে না। ধাক্কা দেওয়ার জন্য সরি। তোর সরি তোর কাছে রাখ। তুই ধাক্কা দিলি কেন? আরে আমি সরি বলছি তো। আসলে আমার আর্জেন্ট কাজ আছে, তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে। শান্তভাবেই বললাম, এখন আমাকে যেতে হবে, ছেড়ে দিন প্লিজ। তোর কাজ থাকলে আমি কি করব? আমাকে ধাক্কা দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে। ঠাস ঠাস করে 2টা মেরে দিলাম। ওই সেমটি, তোকে বলছি না আমার জরুরি কাজ আছে, তারপর এমন করছিস কেন? আর ধাক্কা দেওয়ার জন্য সরি বললাম তো, বলে চলে আসতে লাগলাম। আসলে কাজটা বেশি জরুরি, তাই দেরি হয়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে, তাই থাপ্পড় মেরে দিছি। আসার সময় মেয়েটা বললো আমাকে দেখে নেবে। আমি তার কথায় পাত্তা না দিয়ে চলে আসলাম। বাইরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম। যদিও একটু লেট হয়ে গিয়েছিল ওই মেয়েটার কারণে। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। গিয়ে খাওয়া দাওয়া করলাম। বাড়িতে ফোন দিয়ে কথা বললাম। এরপর নীলা ফোন দিল। কি করছিস? এই তো তোর সাথে কথা বলি। আমিও তোর সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া করছিস? মাত্রই করলাম। তুই করেছিস তো? আমি আরো আগেই করেছি। আচ্ছা, আজকে কলেজের একটা মেয়েকে দেখলাম তোকে থাপ্পড় মারলো। কেন মেরেছে? এই রে, এই মেয়ে আবার কখন এটা দেখে ফেললো? আরে ওটা কোনো ব্যাপার না, আসলে ওর সাথে ধাক্কা লাগছিল তাই। ও আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয়নি, ধাক্কাটা তো আমি দিছিলাম। কি করব, আমার দেরি হয়ে যাচ্ছিল তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দেব। এখন খুব ঘুম পাচ্ছে, যাই। এক ঘুম দিলাম। পরদিন কলেজে গেলাম। গিয়ে দেখি সে আমার অনেক আড্ডা দিতেছে। আমি গেলাম। হ্যালো গাইস, কি খবর তোমাদের? ভালোই। তোর? ভালো। এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর নীলার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। সেখানে গিয়ে একটু অবাক হলাম, কারণ সেখানে কালকের ওই মেয়েটাও আছে। মেয়েটার দিকে তাকাতে দেখি মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা? জাহিদ, তুই দাঁড়া তো, আমিও আসছি। নীলার বান্ধবীদের বললো তোরা থাক, আমি চাই। এই বলে আমার কাছে আসলো। এরপর নীলার সাথে একটু কলেজ মাঠে ঘুরলাম। তারপর নীলাকে বললাম, আচ্ছা নীলা, আজকে তোমাদের সাথে একটা নতুন মেয়ে দেখলাম, ওইটা কে? ও হ্যাঁ, রিয়া, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। ও, তাই তো বলি এত দেমাগ কিসের।
কি করেছে ও? আরে না, তেমন কিছু না। ওই, তুই আবার ওর প্রেমে টেমে পড়লি না তো? বললে প্রবলেম কোথায়? তোকে রাগানোর জন্য বললাম। কি বললি? কুত্তা, তোকে আমি আজ মেরেই ফেলবো। কলা চেপে ধরেই, এমা এ তো পুরাই লেগে ফায়ার হয়ে আছে, ওইটা বললে তো ভুল করলাম। আরে ছাড় ছাড়, কি করছিস? সবাই দেখছে তো। তুই না বললি তুই ওর প্রেমে পড়েছিস? আরে তুই কাঁদছিস কেন? আমি তো জাস্ট মজা করলাম। এমনি এসব বিয়ে নিয়ে কেউ মজা করে? আমি তো সত্যি ভেবেছিলাম। হয়েছে, চল এখন ক্লাসে যাই। হুম, চল। এরপর দুজনে ক্লাসে গেলাম, দুজনে ক্লাস করলাম। আমি হাফ টাইমের সময় বাইরে হাঁটছিলাম, এমন সময় রিয়া সামনে এলো। ওই ছোট লোক, তুই কালকে আমাকে ধাক্কা মারছিলি, মনে আছে? কিন্তু এটার জন্য দুঃখিত। কালকে আমার অনেক তাড়া ছিল, কিন্তু তুমি আমাকে দেরি করে দিয়েছিলে, তাই রাগ উঠে গেছিল, তাই থাপ্পড় মারছি। আর আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। আমি তো ওসব শুনতে চাইনি। আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে। কি করবেন? আমার জুতোটা মুছে দে। হোয়াট? জুতোটা মুছে দে, না হলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিব। তারপরও দিব না। তুই আমার মুখের উপর কথা বলিস? দে জুতোটা মুছে। আমি পারবো না। তুই পারবি না মানে তোর বাপও পারবে। ঠাস ঠাস করে দিলাম দুইটা মেরে। আমাকে যা বলার বলছিস, আমার বাবা মায়ের নামে কিছু বলবি না, যা এখান থেকে। আমি তোকে ছাড়বো না। বলেই চলে গেল। জানি না কি করবে। আমি ভাবতেছি এই কোন জায়গায় আসলাম। এক একটা মেয়ের অহংকারে পা মাটিতেই পড়ে না। আমি আছি আরেক বিপদে। এতদিন ছিল সীমা, এখন আসছে রিয়া। কি যে করি ভাবতে ভাবতে দেখি নীলামা সামনে আসলো। কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবতেছিস? কিছু না, চল। এর মাঝে একজন এসে বললো আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছি। বুঝতে বাকি রইল না রিয়া কিছু বলেছে। আমি তাকে আসছে বলে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। নীলা বলল আমিও যাবো তোর সঙ্গে। আমি মানা করলাম, তারপর আমার সাথে আসলো। আমি প্রবেশ করতেই দেখলাম রিয়া বসে আছে। রিয়া কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু ভয় করছে, কি করব বুঝতে পারছি না। ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। জাহিদ, তুমি ওকে অপমান করেছো কেন? আর তাকে থাপ্পড় মারছো কেন? আমি কালকে তাড়াতাড়ি যাওয়ার সময় ওর সাথে ধাক্কা লাগে, সরি বলার পরও অপমান করে, তাই থাপ্পড় মারছি। আজকে অপমান করেছে, তাই আমি আজকেও থাপ্পড় মারছি। আব্বু সব মিথ্যা বলে, আরে কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার, ওকে অপমান করার? এখনই আমি তোকে টিসি দিয়ে দেবো। নীলা কিছু বলতে চেয়েছিল, আমি মানা করে দিলাম ইশারায়। আমাকে টিসি দিবেন তা আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? হ্যাঁ ফানি। ওই, তোর সাহস হয় কিভাবে এভাবে কথা বলার? একে তো আমার মেয়েকে অপমান করছো, আবার এখন আমার সাথে এভাবে কথা বলছো? দেখুন স্যার, আমি কিছু বলতেছি না। আপনি আপনার মেয়েকে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। ওই চুপ কর। তোকে কি তোর মা বাবা শিক্ষা দেয়নি? নাকি তোর মা বাবা তোকে নির্লজ্জের মতো এসব শিক্ষা দিছে? তোর মা বাবা মনে হয় তোর মতো আর কিছু বলার আগেই আমি তার কলার চেপে ধরে দাঁড় করিয়ে দিলাম। আসলে আমার মা বাবা সম্পর্কে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কাউকে সহজে ছাড় দিই না, হোক সে বড় আর ছোট। তাই এসব বলায় মাথায় রক্ত উঠে গেছে। কোনো কিছু না করেও অপমানিত হচ্ছি। তো সাহস হয় কী করে আমার মা বাবাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে আরেকটা বাজে কথা বললে এখানে মেরে পুঁতে ফেলবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার সম্পর্কে যাই বলছোস বলছোস, কিন্তু মা বাবার সম্পর্কে কিচ্ছু বলবে না। কোনো কিছু সম্পূর্ণ না শুনে বিচার করা মানে কি? তোর মেয়ে কি বলেছে তা দেখে কাউকে টিসে দিবে? মামা বাড়ির আবদার নাকি? রাগের মাথায় তুই করেই সব কথা বলে ফেললাম। আর তোকে বলেছিলাম আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। তারপরে বিষয়টা এত দূর নেওয়ার মানে কি? আপনাদের কাছে কি অন্যায়ের কোনো মানে হয় না? সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একবার ভেবে দেখেন আপনারা যদি এদের জায়গায় থাকতেন। বলে বাইরে চলে আসলাম রাগে। আমার মাথা ফেটে যাওয়ার অবস্থা। এরা নিজেদের কি মনে করে? আমার পিছন পিছন নীলাও আসলো। আমার এই ব্যবহার দেখে সবাই অবাক, প্লাস ভয় পাইছে দেখে বুঝেছি। তারপর আমি বাইরে চলে আসলাম। আসার পর দেখি নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীলা, কি হলো? এভাবে তাকিয়েছো কেন? নীলা চুপ করে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়েছিস কেন? নীলার এবার হুঁশ পেল। তুই কি সত্যি সে জাহিদ যাকে অনেক অপমান করার পরেও কিচ্ছু বলেনি? কেন, সন্দেহ আছে নাকি? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করার পরেও ছেলেটা প্রিন্সিপালের সামনে এমন হলো কিভাবে? সেখানে তোর উল্টো ভয় পাওয়ার কথা। কিন্তু আমার বাবা মা নিয়ে কথা বলে আমি কাউকে ছাড় দিই না। ও, তোর মা বাবাকে, তাদের পরিচয় কি, কোথায় থাকে? সময় হলে জানতে পারবি, এখন আমি যাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নীলা মনে মনে ভাবতেছে এই জাহিদ কে, কি তার পরিচয়? যখনই ওকে ওর মা বাবার পরিচয় বা কিছু জিজ্ঞেস করে তখন এড়িয়ে যায় কেন? কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। এদিকে প্রিন্সিপাল স্যার ওরিয়া এখনো ঘরের মধ্যে আছে। প্রিন্সিপাল স্যার ভাবতেছে কে এই ছেলে? আমার সাথে এভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না। এই ছেলের নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। রিয়া ভাবতেছে এই ছেলেটা কি আব্বুর সাথে এভাবে কথা বললো? আর ও তো ঠিকই বলেছে,
আমিই তো ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করছি। ওর বাবা মা নিয়ে কথা বলছি, তাই ও আমাকে থাপ্পড় মারছে। ওর সাথে এসব ব্যবহার করা আমার একদম ঠিক হয় নাই। কালকে ওর কাছে সরি বলতে হবে। আর এদিকে আমি আমি বাড়িতে এসে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবে কেটে গেল দিনটা। পরদিন কলেজে গিয়ে আড্ডা দিতেছি, এমন সময় রিয়া ডাক দিল। জাহিদ, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? এদিকে একটু আসবে? তোমার সাথে আমার কথা আছে। আমি পারবো না। বলতে হলে এখানে বলেন। প্লিজ একটু আসো। কেন, আবার তোমার আব্বুর কাছে বলবে নাকি অন্য কোনো ধান্দা? তেমন কিছু না, প্লিজ একটু আসো। কোনো খারাপ ব্যবহার করব। ওকে। তারপর আমি ওদের কাছে বলে রিয়ার কাছে গেলাম। সরি কেন? এতদিন তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে তুমি থাপ্পড় মারছো, তাই আমার রাগ উঠে গেছে। ইটস ওকে। আর কিছু বলা থাকলে তাড়াতাড়ি বলেন, না হলে আমি যাই। আমরা তো একসাথে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। সরি। কেন? কারণ আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। শুধু আমার সাথে করো প্লিজ। তাছাড়া তুমি তো নীলার সাথে বন্ধুত্ব করছো। নীলার সাথে বন্ধুত্ব করার একটা অন্য কারণ আছে, কি কারণ? সেটা এখন বলা যাবে না। আমি তোমার বন্ধু হলে কোনো আর খারাপ ব্যবহারও করবো না, প্লিজ। ওকে, তবে বন্ধুর চেয়ে বেশি কিছু না। ওকে। এরপর রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম, ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এসব দেখে নিল তো রেগে আগুন হয়ে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে সবার সাথে থাকায় কিছু বলতে পারছে না। আমি ওকে আর কিছু না বলে সবার সাথে গল্প করতে বসলাম। আড্ডা দেওয়া শেষে সবাই ক্লাসে যাবে এমন সময় এই, তোরা যা, আমি আর ও পরে আসছি। ওরা সবাই চলে গেল। তারপর ওই, তুই রিয়ার সাথে বন্ধুত্ব করলি কেন? কি করব? ও অনেক করে বলছে। ও বললি করতে হবে নাকি? আরে করলে প্রবলেম কোথায়? অনেক সমস্যা। আরে বাদ দে, বন্ধুই তো করেছি, প্রেম তো আর করিনি। কি বললি হারামি? ওই স্যার স্যার, এবার কেউ কারো কলার ধরে নাকি? আমি ধরি? আরে তুই রেগে যাচ্ছিস কেন? তুই কি কিচ্ছু বুঝিস না? কি বুঝবো? থাক, আর বুঝে কাজ নেই, চল ক্লাসে। চল। তারপর আমরা দুজনে ক্লাসে গেলাম। ক্লাস করে কলেজ শেষে বাসে আসলাম। এসে খাওয়া দাওয়া করে বিকেল একটু বের হলাম। আর 2-3 দিন পরে শহর ছেড়ে চলে যাব, তাই বাসে আসলাম। রাতে আম্মুর কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আম্মু আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। চিন্তা করো না, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ প্রায় শেষ। তা বৌমাকে এখন নিয়ে আসবি নাকি? না আম্মু, আমি বাড়ি এসে পর তোমাদের বলছি। আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর দিন কলেজে গেলাম। আজকে আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি রকি ও তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে। কেউ কিছু বলছে না। আমি তো ভাবছি বাহ, ভালোই সুযোগ পেলাম, আজকেই ফয়সালা করব। রকির সাথে দেখলাম সীমাও আছে। আমি মনে মনে ভাবছি, সে একটা মেয়ে হয়েও অনেকটা মেয়ের সাথে বাজে আচরণ করার সঙ্গ দিচ্ছে। হ্যাঁ রে মানুষ। তাহলে যখনই মেয়েটা ওড়না ধরতে যাবে, তখন আমি হাতটা ধরে ফেলি। আমাকে দেখি তো পুরাই রেগে রয়েছে। ওই তোর সাহস হয় কিভাবে আমার কাজে বাধা দেওয়ার? ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? তোকে বলতে হবে নাকি? তুই এখানে এসে কথা বলার সাহস পেলি কিভাবে? সেটা তো পরে বুঝবি, আগে ওনাকে যেতে দে। আমি মেয়েটাকে যেতে বললাম, আর মেয়েটা চলে গেল। তোকে এতদিন এত কথা বলার পরও তুই আমার সামনে আসছিস? আজ তোকে শেষ করে ফেলবো। সেটা একটু পরেই দেখা যাবে, কে কাকে শেষ করে। কি বললি? কলার ছাড়। ছাড়বো না। কি করবি তুই? কলার ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। তুই আবার আমার সামনে জোর গলায় কথা বলিস? বলে আরো জোরে কলা চেপে ধরলো। শেষবারের মতো বলছি, কলার ছাড়। ছাড়বো না। তুই কি করবি? আমি ওর পেট বরাবর দিলাম এক ঘুষি। ও একটু দূরে গিয়ে পড়লো। এতক্ষণে কলেজের সবাই, এমনকি টিচাররা মাঠে চলে এসছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর অবাকও হচ্ছে, কারণ রকির গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারো নেই। রকি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। তারপর তার বন্ধুরা আমাকে মারতে আসছিল। আরে আরে, তোরা কি করছিস? ওরা সবাই থেমে যায়। তোরা আমাকে পরে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে হিসাব নিকাশ করি, কারণ তোদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমি রকির কাছে গেলাম, গিয়ে ওর মুখটা ওপর দিকে উঠে বরাবর কয়েকটা ঘুষি দিলাম। এতে তার নাক বেয়ে রক্ত পড়তে লাগলো। তখন ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? এই সাহস আমার অনেক আগে থেকে আছে। আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দিবে। সারা জীবনে জেল থেকে ছাড়া পাবি না। সারা জীবন জেলে বসে মশা মারবি। ও তাই? চিন্তা করিস না, একটু সবাই এখানে আসবে। আচ্ছা এখন বল, তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? মনে পড়ছে না? কিসের? একটু পরেই বুঝতে পারবি। আগে একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে রকি ও তার বন্ধুদের গায়ে একটু করে গুলি করে দিলাম।
সব কয়টা বসে রয়েছে। এর মধ্যে সীমা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিশেষ করে নীলাও আমার বন্ধুরা কেউ ভয়ে কিছু বলতে পারছে না। কিরে, অবাক হচ্ছিস কেন? তোদের পায়ে গুলি করলাম, ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চা, আজকে তোকে কেউই বাঁচাতে পারবে না। তুই আমার পায়ে গুলি করেছিস, তুই জানোস না আমি কে। কুল মিস্টার রকি, কুল। শুধু আপনার পরিচয় না, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আমার কাছে আছে। আর আপনাকে গুলি করেছি যেন আপনি পালাতে না পারেন। আমার আবার সব দৌড়ঝাঁপ ভালো লাগে না, তাই আগে ব্যবস্থা করে রাখলাম। এদিকে গুলি খেয়ে ওদের অবস্থা কাহিল। ওরা সহ সবাই ভাবতেছে ছেলেটার কাছে বন্দুক আসলো থেকে। কিরে, অবাক হচ্ছিস? আমার কাছে বন্দুক আসলো থেকে? সবকার শুধু তাকিয়ে আছে, কিছুই বলছে না। আরে সব জানতে পারবে, কিন্তু আফসোস সেটা জানার পর আর কেউ বেঁচে থাকবি না। তারপর রকির কাছে গেলাম। কিরে, বলবি তোদের বসকে? না, বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। আমাকে মেরে ফেললেও আমি বলবো না। ওকে, তাহলে আমি বলি। তাদের লিডার এখানকার কমিশনার, ওর কথাতেই তোরা ড্রাগ সাপ্লাই দেশ। এম আই রাইট? রকি তো পড়ে অবাক আর ভাবতেছে কেউ কি করে এসব জানে। তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ি সাথে পুলিশ এগিয়ে প্রবেশ করছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো রকির আব্বু আর পুলিশ। রকির আব্বু আমার কাছে এসে বলল, এই ছেলে, কে রে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আবার বলিও করছিস? তোর কি জানেন মায়া নাই? আরে আমার জান নিয়ে পরে ভাবিস, আগে তোর আর তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? আমার তো রাগ উঠে গেল। সোজা আমার কলা ছাড়িয়ে ওনার কলার ধরে নিয়ে দিলাম এক ধাক্কা আর ফেলে দিলাম। পুলিশের সহ সবাই অবাক, একটা ছেলে কিভাবে এত সাহস পায় এত বড় নেতার কলার ধরার। তুই আমার কলার ধরে অনেক বড় ভুল করেছিস। তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। কে রে তুই? তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জেলে নিয়ে গিয়ে এমন উত্তর মার দেবো না, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি তুই। আমি একটা মুচকে হাসি দিলাম। তখনই সবাই দেখলো 4টা হেলিকপ্টারও, নিচে 5টা গাড়ি এসেছে। সবাই ভাবতেছে এখন আবার কি আসলো। আসলে এগুলো সবই আমার দলের গাড়িতে করে এখানকার কমিশনারকে আনা হয়েছে, কারণ সে হলো রকিদের বস। এরা এখানে ড্রাগসের ব্যবসা করে, অনেক ধরনের খারাপ কাজও করে। এদের শেষ করার জন্যই আমার এখানে আসা। যদি এটা আমার দলের যে কাউকে পাঠালেই শেষ করতে পারতো, কিন্তু আমার আরও একটা কাজ ছিল, সেটা পরে জানতে পারবেন। এতদিন আমি এদের সকল আস্তানা ধ্বংস করেছি, তাই আজকে একটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তারপর হেলিকপ্টারগুলো মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামলো, আর আসল অপরাধীকে নামিয়ে আমার কাছে নিয়ে আসলো। হেলিকপ্টার থেকে কয়েকজন নামলো, আর একজন এসে আমাকে আমার কোটটা পরিয়ে দিল। এরপর এসব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামলো, সবার হাতে অস্ত্র। আমি এবার রকির কমিশনারের সামনে গেলাম, গিয়ে রকিকে বললাম, কিরে, তোর বসকে তো ধরে আনলাম, আমাকে কিছু করবি না? ওরা সকলে ভয় পেয়ে গেছে। তখন ওই, তুই আমাকে ধরে এখানে আনছিস কেন? ওই, তোরা ওকে গ্রেপ্তার করছিস না কেন? ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের প্রাণটাও যাবে তোদের সাথে। আব্বু, তোমার এত ক্ষমতা, তুমি কিছু করছো না কেন? তখনই রকির আব্বুর মোবাইলে ফোন আসে। আরে শফিক সাহেব, আপনি আপনার ফোনটা আগে ধরুন, পরে না হয় ঠিক করবেন আমাকে কি করবেন। ফোনে কথা বলার পর তার ফোনটা হাত থেকে পড়ে যায়। কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরও আপনি তাকে কিচ্ছু করেননি। আপনার ক্ষমতা জোরে আপনার ছেলে অপরাধ করেই যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতাটাই আমি কেড়ে নিলাম। ওনার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোচ্ছে না। আর কমিশনার, তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কিনা দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করিস। কে তুই? আমি তো আমার পরিচয় দিবই, তার আগে শোন, এই কদিনে তোর যত অবৈধ আস্থানা, তোর লোকজন সহ সব আমি ধ্বংস করেছি। তোদের ড্রাগসের ব্যবসা আমি এই কদিনে বন্ধ করেছি, আজকে তোদের শেষ করে দেব। কে তুই? কি তোর পরিচয়? সব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা টাইগার গ্রুপের নাম শুনেছিস? সবাই একসাথে হ্যাঁ বলল। তারা দেশে থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার জন্য কাজ করে। আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, টাইগার। এটা শোনার পর ওখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা যেন মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধীদের অবস্থা আরও ভয়াবহ। কিরে, আমার পরিচয় শুনেছিস? আর তোদের শেষ করার জন্য আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা। বলেই সব কয়টাকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার লোকদের বললাম এদের লাশগুলো পরিষ্কার করতে। তারপর সকালকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে কিছুই করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা, তা আমি করতে পেরেছি। এখন আমি এখান থেকে চলে যাব। আর একটা কথা, আজকের এই ঘটনা যেন বাইরে কেউ না জানে, মাইন্ড ইট। বলেই সেখান থেকে হেলিকপ্টারে করে চলে আসলাম। কারোর সাথে কোনো কথা বললাম না। পরদিন কলেজে গেলাম। এটাই শেষ যাওয়া, যে হারামিদের কাছে গেলাম। আজকে কলেজে সবাই কেমন করে তাকাচ্ছে, কারণ একে তো কালকের ঘটনা, আবার আজকে আবার গেটআপ পরে হিরোর মতো। ওদের কাছে গিয়ে দেখলাম সব কয়টা একসাথে আড্ডা দিচ্ছে। কিরে, কি করো তোমরা? ভাই, আপনি এখানে? ওই, কে রে, কার ভাই?
আপনি আমাদের ভাই, কত বড় মানুষ আপনি। কোনো ভাইটাই নাই, আমি তোদের বন্ধু ছিলাম আর থাকবো। হয়েছে, তোকে কিন্তু আজ হিরোদের মতো লাগছে, যে দেখবে সেই ক্রাশ খাবে। হয়েছে, আর পাম দিতে হবে না। আর শোন, আমি আজকে চলে যাব, কয়েকদিন পর আবার আসবো তোদের সাথে দেখা করতে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলার সাথে দেখা করলাম। নীলা, আমি এখান থেকে চলে যাব। সত্যি চলে যাবি? না গেলে হয় না। না রে, চলে যেতে হবে। অনেকদিন নাম মোমবাতি থেকে দূরে আসছি। ও আচ্ছা, তোকে আমার অনেক কিছু বলার আছে। বল। এখানে না, ওই দিকটায় চল। তারপর আমরা ওইদিকে গেলাম। আসলে কিভাবে যে বলি কি বলবি বলে ফেল। জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি জাহিদ। আই লাভ ইউ সো মাচ জাহিদ। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি নীলা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন? আমি দেখতে অসুন্দর? তুই দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলেই দেখলে তোকে পছন্দ করে ফেলবে। কিন্তু আমি তোকে শুধু বন্ধু ভেবেছি, আর আমি আজকে ফিরে যাচ্ছি বলেই সেখান থেকে চলে আসলাম। আর নীলা কাঁদতেছে। আপনারা ভাবছেন আমি তোকে ভালোবাসি কেন এমন করলাম? কারণ ওকে সারপ্রাইজ দেবো তাই। ওর মুখ থেকে যেটা শোনার সেটা আমি শুনেই ফেলেছি। তাই এখন আব্বুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো, আর বাসর করে সারপ্রাইজটা দেবো। আপনারা আবার ওকে বলে দিন না কিন্তু। ও যখন কাঁদছিল তখন ইচ্ছে করছিল কি জড়িয়ে ধরে বলি আমি তোমায় ভালোবাসি নিলাম। এরপর আমি চলে গেলাম আমার আসল বাড়িতে, গিয়ে দরজায় নক করলাম। আমার দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেকদিন পর দেখা হয়েছে। এরপর, আরে কাঁদছো কেন? আমি তো চলে আসছি না। বাবা, তা কেমন আছিস? ভালো, তুমি? আমিও। তুই তো শুকিয়ে গেছিস। কি যে বলো না, আমি একদম ঠিক আছি। আব্বু আর মাইশা কোথায়? আজকে ওরা কোথাও যায় নাই, ওদের রুমেই আছে। তারপর মাইশা রুমে গেলাম, পিছন থেকে ওর চোখ দুটো ধরলাম। এই কে? বলতো কে? ভাইয়া তুই? বলেই পিছন থেকে আমাকে জড়িয়ে তুলো আর বললো কতদিন পর তো ওকে দেখলাম, তোকে ছাড়া একটু ভালো লাগে না। হয়েছে, এখন আমি চলে এসেছি। ধর এগুলো। চকলেট ওর হাতে দিলাম। থ্যাঙ্কস ভাইয়া। এরপর আব্বুর কাছে গেলাম। আব্বু কেমন আছো? ভালোই আছি, তুই কেমন আছস? ভালো। তারপর আব্বুকে নীলার সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। নীলার কথা আগেই বলেছি। আব্বু বললো তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে। আপনাদের তো বলাই হয়নি, বিয়ের কথা নীলার আব্বুর সাথে আগেই বলে ফেলেছে, শুধু ডেট ফিক্স করা বাকি। নীলা জানে না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে গেল। এর সবার সাথে ফোনে কথা হলেও নীলার সাথে বলিনি। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হবে বিয়েটা। এর মধ্যে আমি আবার ঢাকা গেলাম কিছুদিনের জন্য। হঠাৎ রনির ফোন। কি রে, কেমন আছিস? ভালো, তোরা? আমরা সবাই ভালো আছি। তুই এখন কোথায়? আমি তো ঢাকাতে আছি। তাহলে আজকে আমাদের সাথে মিট কর। নীলা সবাইকে যেতে বলেছে। ওকে, ঠিকানা দে। তারপর ও সব টেক্সট করে পাঠালো। আমি জানি নীলা কেন ডেকেছে। বিকালে সেখানে গেলাম, দেখি সবাই আসছে। আমাকে দেখে সবাই অনেকটাই অবাক হয়েছে। সবার সাথে কুশল বিনিময় করলাম। তা নীলার সবাইকে কেন আসতে বলছো? এই ধর কি এগুলো? আমার বিয়ের কার্ড। আগামী তারিখে আমার বিয়ে। কি, তুই না জাহিদকে ভালোবাসিস? ওরা আমাকে বাসে না, আর বিয়েটা করেই নিচ্ছে। তোরা সবাই আগে চলে আসিস। আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল সে। আমি শুধু মুচকে মুচকে হাসলাম। তারপর সে চলে গেল। তার নাকি কাজ আছে। জাহিদ, সত্যি মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তোর উপরে জিদ করে ও বিয়েটা করছে। আমি তোকে ভালোবাসি। তাহলে এসব কি? কার্ডটা খুলেই দেখ। ও, তাহলে এই ব্যাপার। নীলা জানে না। জিদের বসে কার্ডটা খুলেও দেখেনিও। এখন ট্রিট দিতে হবে মামা। ওকে, চল। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম। এভাবেই বিয়ের তারিখও নিয়ে আসলো। আজ গায়ে হলুদ। বাসায় অনেক কষ্ট করে ম্যানেজ করে বন্ধুদের সাথে নীলাদের বাসায় গেলাম। নীলার সাথে দেখা করলাম। আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই গায়ে হলুদ দিল, আমি একটু দিলাম। যাই হোক, হব বউ বলে কথা। হলুদের শেষে একটা পিচ্ছে এসে বলল নীলা নাকি আমাকে ছাদে ডেকেছে। আমি নীলার কাছে গেলাম। কি রে, কেমন আছিস? খুব ভালো, তুই? দেখতে তো পাচ্ছিস। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস না? কাল তোর বিয়ে, এখন এসব কথা বাদ দে। বিশ্বাস কর জাহিদ, আমি তোকে অনেক ভালোবেসেছি। চল না, আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে চলে আসতে লাগলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি দাঁড়িয়ে গেলাম। যদিও সত্যি কিছু করে ফেলে। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? অনেক। তাহলে তুই নিজের কোনো ক্ষতি করবি না, এই তোর ভালোবাসার কসম। আর হ্যাঁ, আমি কালকে তোর বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে। বাই। দেখলাম নীলা কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে। এই চেয়ে ওর সখীকে জড়িয়ে ধরে সব বলে দিই, কিন্তু এখন করব না। মাত্র একদিন, কালকে সব ঠিক হয়ে যাবে। তারপর সোজা বাসায় আসলাম। আমার আজকে গায়ে হলুদ হলো। পরের দিন বিয়ে।
বিয়ের দিন রেডি হয়ে বিয়ের সবাই মিলে নীলাদের বাড়িতে গেলাম। গেটের ঝামেলা মিটে বাড়িতে প্রবেশ করলাম। তারপর বিয়েটা সম্পূর্ণ হলো। সব আয়োজন এমনভাবে করছি যাতে নীলা বুঝতে না পারে সাথে দাঁড়িয়ে আছি। জাহিদ রুমে যাস না কেন? নীলা একা একা বসে আছে। ভাই বিড়ালটা ভালোভাবে মারিস। যাবার তোকে দেখার পরেও কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে। বিড়ালে ওকে মেরে বসে আছে। তারপর ওরা রুমের সামনে নিয়ে আসলো। ঢুকতে ভয় করছিল, জানি না আমাকে দেখার পর ও কীরকম রিয়েক্ট করবে। তারপর 100 গ্রাম সাহস নিয়ে রুমে ঢুকলাম। শুনেছি বাসরাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলোই না। থাক, ওর সামনে যেতেই ও একটা ছুরি বের করলো আর বলল, দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না, আমি একজনকে ভালোবাসি। শুধুমাত্র বাবার কথায় আর ওর ওপর রাগ করে আপনাকে বিয়ে করেছি, আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। বলতে বলতে কেঁদে দিল। মেয়েটা একটু বেশি ইমোশনাল, কিন্তু আমাকে তো স্বামী হিসেবে মানতে হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না শোনা, বলে ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তোলা আমার দিকে তাকাতে অবাক। তুই এখানে? আমি থাকবো না তো কে থাকবে বাবু? আমার স্বামী কোথায়? আমি তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জান? খুব খারাপ। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তুই আমার সাথে কথা বলবি না। সে কি, তোমাকে পাওয়ার জন্য তোমাদের কলেজ পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথা বলতে না? মানে? আমি তোমাকে একটা পার্টিতে দেখে আমার ভালো লাগে, তাই তোমাকে পাওয়ার জন্য আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। আসলে আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যি ভালোবাসো কিনা। ও চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর নামাজ পড়লাম। জান, একটু আদর করো না। একদম না ফাজিল, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তাই আজকে তুই আমাকে টাচ করবি না। তা তো হবে না শোনা, বলে কে কোলে তুলে নিলাম। তারপর খাটে শুয়ে দিলাম। তারপর ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। আমি দেওয়ার আগেই ওর ঠোঁটটা আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। তারপর আর জানি না, কারণ আমি এখনো শপিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যেমন ঈদ, তাই কিছু কেনাকাটা করতে হবে। এমন সময় আম্মু বলে, আজকে একটু তাড়াতাড়ি আসিস, কেন? তোকে নিয়ে তোর খালার বাসায় যাব। তোমার বোনের বাসায় তুমি যাও, আমি গিয়ে কী করবো? বড় খালার বাসায় গেলে আমার বোরিং লাগে, কারণ ওই বাসায় কথা বলার মতো কেউ নাই। আরে যাব তো তোর জন্য, তোকে নিয়ে যাওয়ার জন্যই তো বলেছি। আমার জন্য যাবে মানে? তোকে দেখি না অনেক দিন। ওকে, যাবো। তাহলে শপিং করে আয় তাড়াতাড়ি। তারপর আমি শপিং করতে চলে আসলাম। আমার জন্য আর আম্মুর জন্য কিছু কেনাকাটা করে আবার বাসায় ফেললাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। চল বাবা, এখন রওনা দেওয়া যাক। 1 ঘন্টা পর খেলার বসে এসে পৌঁছালাম। আরে বাবা, মেহেদি, আসলে তাহলে আমাদের বাসায়? কতদিন হলো তোমাকে দেখি না, অনেক শুকিয়ে গেছো। অসুস্থ ছিলাম যে, এর জন্য শুকিয়ে গেছি। মনে মনে বলি, আমি মোটা ছিলাম কবে যে শুকাবো। ভিতরে যেতে বলবা না, বাইরে আর কত দাঁড়িয়ে থাকবো? আসো, ভেতরে আসো, বিশ্রাম নাও তোমরা, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। নাস্তা শেষ করে আমি একটু ঘুরতে বেরোলাম। আর খালার বাসার কাছে একটা সুন্দর জাদুঘর আছে, এটা আমার পছন্দের। জাদুঘরের ভেতরে প্রবেশ করে আমি পাশের কক্ষে কয়েকজন মেয়ের কণ্ঠ শুনতে পাই। তারপর আড়াল থেকে লুকিয়ে দেখি সুন্দর একটা মেয়ে হাসতেছে, চুলগুলো বাতাসে উড়ছে। মেয়েটার ঠোঁটের নিচে একটা তিলও আছে। অপরূপ সুন্দরী মেয়ে, নীল শাড়িতে একদম নীলপরীর মতো লাগছে। প্রথম দেখে পাগল হয়ে গেলাম। ইচ্ছে করছে এখনই গিয়ে বলে দেই, আমি তোমাকে ভালোবাসি পড়ি। হঠাৎ করে কে যেন আলিফা বলে ডাক দিল, আর তারপরে মেয়েটা হাওয়া হয়ে গেল। চারদিকে অনেক খুঁজে পেলাম না। দূর, পরিচয়টা হলো না, মনটা নিমিষে খারাপ হয়ে গেল। অতঃপর আমি আবার ফিরে আসলাম খালার বাসায়। কি রে মেহেদি, তুই কোথায় ছিলি? ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমার নাম মাসুদুর রহমান মেহেদি। আমি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, ফাইনাল ইয়ার। জি আম্মু, আমি একটু কাপা সাটিয়া মুক্ত সংগ্রাম জাদুঘরে ঘুরতে গেছিলাম। ভালো করেছো, ঘুরলে তোমার মনটাও ভালো থাকবে, আর ওই জাদুঘর অনেক সুন্দর। আমাকে সাথে নিয়ে যেতে পারিস নাই? আমি একটু ঘুরে আসতাম। তুমি যে যাবে সেটা তো জানতাম না। মনে মনে ভাবছি, তোমাকে নিয়ে গেলে হয়তো পরি দেখতে পেতাম না আমি। আচ্ছা, তোমরা ডিনার করবে, আসো। খাওয়া দাওয়া শেষে একটু টিভি দেখে ঘুমিয়ে গেলাম। আমার ঘুম আসছে না, চোখ বন্ধ করলে সেই পরির চেহারা বেশ ওঠে। আমি যে পরির প্রেমে পড়ে গেছি। এই মেহেদি, কয়টা বাজে? হ্যাঁ, এখনো যে ঘুমাচ্ছিস ষাঁড়ের মতো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, ব্রেকফাস্ট করতে আয়। মনে মনে এই রে, পরীকে নিয়ে ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আম্মু আর খালাকে কী বিষয় নিয়ে যেন গুনগুন করতে দেখলাম। আমাকে দেখিয়ে থেমে গেল। ঘুম হয়েছে রাতে? হ্যাঁ খালা, কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ। বাবা শোন, আজ তোকে নিয়ে তোর খালার ননদের বাসায় ঘুরতে যাব, রেডি হয়ে নে।
কিছু না ভেবে আমি সম্মতি দিয়ে দিলাম। কি রে, আর কত সময় লাগবে তোর? এই তো আম্মু, হয়ে গেছে, বের হো এখন। ওকে বাবা, চল। কিছুক্ষণ পর আমরা খালার বাসায় এসে পৌঁছালাম। খালা ননদকে সালাম দিলাম। আসো বাবা, ভেতরে আসো। সেই কতদিন আগে যে তোমাকে দেখেছিলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছো। লজ্জা পেলাম, কিছু বললাম না। তারপর আম্মু, খালা আর ওই আন্টি একসাথে অন্য রুমে চলে গেল। আমি একাই রয়ে গেলাম। কিছুক্ষণ পর আম্মু আসলো। বাবা, তোকে এই বাসায় কেন আনছি জানিস? ঘুরতে নিয়ে আসছো এই তো? না, ঘুরতে নিয়ে আসিনি, তোর জন্য মেয়ে দেখতে আসছি। রেগে গিয়ে কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি এখন স্টুডেন্ট, আমি কেমন বিয়ের উপযুক্ত নাকি? হ্যাঁ, আমি কি খাবো বউকে বিয়ের পর? তাছাড়া আমার একজনকে ভালো লাগে, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। কে সে, চিনিস তাকে? না, চিনি না, জাদুঘরে দেখেছি, এক পলকে দেখিয়ে প্রেমে পড়ে গেছি। তাহলে ভুলে যা। আর তোর বড় খালার এই ননদের মেয়ের সাথেই বিয়ে দিব। কোনো কথা বলতে পারবি না, বড়দের উপর কোনো কথা নাই। তাহলে আমার পরীর কি হবে? জীবনে প্রথম প্রেমে পড়লাম, আর সেটা কি অপূর্ণই থেকে যাবে? আবার হুট করে বিয়ে? হ্যাঁ, হুট করি, কারণ মেয়েটা অনেক সুন্দরী, যুবতী মেয়ে। আর মেয়েটি তোকে ঠিক করতে পারবে, কারণ ও তোর 3 মাসের বড়। তুই ওর উপর জোর প্রয়োগ করতে পারবি না। কি? একে তো হুট করে বিয়ে, তার উপর আমার সিনিয়র, আমার জীবনটাই তেজপাতা করে দেবে। চুপ করে বসে থাক, ওরা মেয়েকে নিয়ে আসবে। 8 ঘন্টা হয়ে গেল, এখনো মহারানী আসার কোনো খবর নেই। না জানি কত আটা ময়দা মাখতেছেন। চুপ কর হারামজাদা, ও এমনিতেই অনেক সুন্দরী, মেকআপ করতে হয় না। আচ্ছা মানলাম। অতবার 45 মিনিট পর মহারানীর আগমন। লম্বা ঘোমটা দিয়ে আসছে, দেখার কোনো উপায় নেই। এসে আমার আম্মুকে পা ধরে সালাম নিল না তো, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল। বেঁচে থাকো মা। এখন লম্বা ঘুমটাটা সরাও তো, আমি আমার ছেলের হবু বউকে দেখি। এই কি দেখছি? মাথা ঠিক আছে তো? না, একটা চিমটি কেটে দেখি, বাস্তব নাকি সত্য। উফ, অনেক জোরে চিমটি কেটেছি, ব্যথা পাচ্ছি। তাহলে তো এটি কোনো স্বপ্ন নয় রে বালক মেহেদি, এ তো আমার সেই জাদুঘরে হারিয়ে যাওয়া পরি। আর আম্মু ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ব্যাপারটা মেঘনা শীতে বৃষ্টির মতো। আহ, পরীকে নীল শাড়িতে যা লাগতেছে, পরে মাথা নষ্ট আমার। ইচ্ছে করতেছে বিয়ে করে এক্ষুনি পরী কিনে হানিমুনে চলে যাই। উফ, পিঠে চিমটি কাটে আবার কে? এই হারামজাদা, কি হয়েছে তোর? হুম, হা করে তাকিয়ে আছিস কেন? কি হবে? কিছু না তো, আমি ঠিক আছি। ইস, সবাই কি বুঝে ফেলো নাকি যে আমি পরিরূপের মায়ে ডুবে গেছিলাম? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছো। মনে মনে সুন্দর তো লাগবেই। খালা, বউটা যে আমার, ভাবতেই কত ভালো লাগে। আচ্ছা মিনারা আপা, আপনারা কিছু বলছেন না যে? আমার মেয়েকে কি পছন্দ হয় নাই? এই পরীক্ষা কার না পছন্দ হবে? আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, মিনার হচ্ছে আমার আম্মুর নাম। ওদিকে আম্মু বলছে। পছন্দ হবে না কেন? এরকম রূপবতী মেয়েকে পছন্দ না হবার কোনো কারণই তো নেই। আম্মু আমাকে উদ্দেশ্য করে বলে, তোর পছন্দ হয়েছে? তুমি আমার মা, আর তোমার পছন্দ আমার পছন্দ। একটু ভাব নিয়ে বললাম, কারণ একটা মেয়ে যখন জানতে পারে যে একটা ছেলে তাকে অনেক ভালোবাসে, তার প্রতি দুর্বল, তখন মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেয় না। আলহামদুলিল্লাহ। মিনারা আপা, আপনার ছেলে যখন রাজি, তখন বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলা যায়। অবশ্যই, আসছে শুক্রবারই তাহলে এই পবিত্র কাজটা করা উচিত, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। আরে না আপা, কোনো সমস্যা নেই, তাহলে আসছে শুক্রবারই বিয়ে। আমার এত ভালো লাগে কেন? আমার ক্রাশ আমার বউ হবে, বাহ, ভাবতেই কেমন লাগে। আচ্ছা, তাহলে আলিফাকে নিয়ে ভিতরে যান। ওরা ভিতরে যাবার পর আম্মু আমাকে বলে, কিরে, তখন ওইভাবে হা করে তাকিয়েছিলি কেন? বলছিলাম না ও অনেক রূপবতী? তুই তো শুধু জাদুঘরের মেয়েকে নিয়ে পড়েছিলি। আরে আম্মা, এই সেই জাদুঘরে পড়ি, যাকে প্রথম থেকে প্রেমে পড়ে গেছি, আর তুমি তার সাথে আমার বিয়ে ঠিক করছো। তুমি খুব ভালো মা, সেরা মা, লাভ ইউ আম্মা। হয়েছে, আর ঢং করতে হবে না। অতপর সবকিছু ঠিক হবার পর আমরা আমাদের বাসা ফেললাম। ফিরে বন্ধুদের কল দিলাম মেসেঞ্জার গ্রুপে। আর হ্যাঁ, আমার বন্ধুদের নাম হলো সজীব, বাপ্পি, তন্ময়, বসর, নুনবী, আরও অনেকেই। কিরে চাস তো, কি খবর তোর? খুব ভালো চাস তো? সুখবর আছে তোদের জন্য। কি সুখবর আছে বল দেখি শুনি। শুক্রবার আমার বিয়ে, আর সেটা আমার ক্লাসের সাথেই। কি বলিস রে, তোর বিয়ে আবার কাশের সাথে? কখন কি হলো জানতেই পারলাম না। সব জানতে পারবি, কাল সকালে সবাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসবি, ওখানে সব বলবো, ও কেনাকাটাও করবো। ওকে ঠিক আছে। পরের দিন সকালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ওদেরকে সবাইকে নিয়ে কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে খেতে বসে পুরো ঘটনা বললাম। ওরা শোনার পর, কস কি, এ তো পুরো সিনেমেটিক কাহিনী, রূপকথার গল্পের মতো। হ্যাঁ তা বলতে পারিস। আচ্ছা শোন, তোরা সবাই কাল সময় মতো চলে আসবি, তোদের ছাড়া আমি বিয়ে করতে যাব না।
আমরা সবাই চলে আসবো। এখন তাইলে তুই বাসায় যা। ওদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে ডিনার করে দিলাম এক ঘুম। আর এক ঘুমে রাত শেষ। ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আয়। ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। বিয়ের সময় হয়ে আসছে, বন্ধুরা সবাই চলে আসছে। কিরে, গোসল করে রেডি হ তাড়াতাড়ি। গোসল করে রেডি হয়ে সবাই মিলে রওনা দিলাম। 30 মিনিট লাগলো পৌঁছতে। সবাই বিয়ের গেট ধরেছে। এখন ওদের আবদার পুরো করে বিয়ের পিঁড়িতে বসতে যেতে হবে। অবশেষে বিয়ে করে বাসায় বউ নিয়ে আসলাম। আম্মু আমাদের বরণ করে নিল। তারপর আম্মুকে আমরা সালাম করে রুমে ঢুকবো, ঠিক ওইখানে গেট ধরেছে। আবার ওদের আবদারে পূরণ করে বউকে রুমে রেখে ছাদে গেলাম বন্ধুদের সাথে একটু বুদ্ধি পরামর্শ করতে। কিরে চাস তো, এত সময় লাগে বউয়ের কাছ থেকে আসতে? আরে শালাই তো পারছে না ওর বউয়ের কোলে গিয়ে উঠতে। তোরা মজা নিচ্ছিস? ওকে, নে মজা। তোদের বিয়েতে আমিও মজা নিব। আরে ভাতিজা, রাগ করো কেন? আজকে তো একটু মজা করবো আমরা। জামাল কুলে রে, তাহলে তুই আমার আগে বিয়েটা করে ফেললি। বসুরকে উদ্দেশ্য করে, তো কি তোর মতো বুড়ো হয়ে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করবো নাকি? তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না তো। আমাদের সবার উচিত মেহেদিকে এখান থেকে শুভেচ্ছা জানিয়ে ওর বউয়ের কাছে পাঠানো। তোরা সবাই আমার জন্য দোয়া কর। ওইদিকে আম্মু ডাকছে। এই হারামজাদা, বউ একা বসে আছি, তুই তাড়াতাড়ি রুমে যা। এই রে, অনেক সময় হলো, এবার আসি আমি, শুভ কাজটা সারতে হবে। আরে না কাকা, বিড়ালটাই আগে মারবো। তোরা দোয়া কর, আমি গেলাম। এই বলে আমি বাসর ঘরে ঢুকলাম। আমার বুকের হার্টবিট ফাস্ট হয়ে গেছে, পা আর চলছে না। বউ আমার লম্বা ঘোমটা টেনে বসে আছে। আহা, কি সুন্দর বউ আমার। রূপের মায়ে আমি যে ঘায়েল হয়ে যাচ্ছি। রুমের লাইটটা অফ করে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দিলাম। এই কি শুনছি, বাসরাতে বউ স্বামীর পাশে সালাম করে, কিন্তু আলিফা যে করছে না। ও ও যে আমার সিনিয়র, এই জন্য হয়তো সালাম করতে লজ্জা পাচ্ছে। ইস, আমার লজ্জাবতী বউটা রে। না, আর দেরি করে লাভ নেই, এখন যাওয়া যাক বউয়ের কাছে। অবশেষে এক বুক সাহস নিয়ে বিড়াল মারার কথা মাথায় রেখে আস্তে আস্তে ওর কাছে গিয়ে বসলাম। যেমনি ঘোমটাটা সরাতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার হাতটি এক ঝটকায় আমার হাতটি ছাড়িয়ে নিয়ে নিজেই ঘোমটা সরিয়ে ফেললো। আহ, কি অপরূপ সুন্দর আমার বউ, যেন পরীর দেশের রানী। চোখে কাজল, বাঁকা দাঁত, ঠোঁটের নিচে তেল, দীঘল কালো ঘন কেশ। উফ, একদম রূপকথার রাজকন্যা। ওদিকে ঘোমটা সরিয়ে বলছে, এতক্ষণ ঘুমটা দিয়ে বসে থেকে আমার অস্বস্তি বোধ হচ্ছে। ওর হাতটি ধরতে গেছি ঠিক তখনই। একদম ধরবি না আমাকে। কি বলছো এসব? স্বামী তার বউয়ের হাত ধরবে না তো কে ধরবে? আর তাছাড়া আমি তোমার স্বামী, তুমি আমাকে তুই করে বলছো কেন? কিসের স্বামী? কে স্বামী? ওর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। কি বলো এসব? আমি তোমার স্বামী, আজই তো আমাদের বিয়ে হলো। সরি, আমি তোকে আমার স্বামী মানতে পারবো না। তোমার মাথা ঠিক আছে নাকি পুড়ে গেছে? এসব কি বলছো? মজা করতেছো আমার সাথে? আরে শোন, তোর মতো ছেলের সাথে আমার মজা করতে হবে নাকি? বুঝেছি, তুমি আমাকে বোকা বানাচ্ছ। তোর মতন ছেলেকে আমি বোকা বানানোর মতো সময় আমার কাছে নাই। আর আয়নাতে নিজের চেহারাটা কোনো দিন দেখেছিস? হ্যাঁ, একদম গেও ভূত, খ্যাত কাইল্লা চামচিকা। কি আছে? হ্যাঁ, আমার স্বামী হবার মতো কোনো যোগ্যতাই নাই তোর মাঝে। ওর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম। কোনো বউ কখনো নিজের স্বামীকে এভাবে আঘাত দিয়ে কথা বলে না। ওর কথা শুনে আজ অনেক খারাপ লাগছে। কেননা আমার জন্মদাত্রী মা আমাকে কখনো এভাবে বলা দূরে থাক, কালো অবধি বলেনি। আচ্ছা মানলাম আমি অসুন্দর, কালো, এটা কি আমি নিজে হয়েছি? এমন তো আমাকে ওই সৃষ্টিকর্তা ভালোবেসে বানিয়েছে। অনেক খারাপ লাগছে, কান্না পাচ্ছে, তবুও এক ফোঁটা জল বের হতে দিচ্ছে না। নিজেকে শক্ত করে নিয়ে ওকে বললাম, আচ্ছা আমি কালো, গেউভূত, ক্ষেত, চামচিকা, এটাই কি তুমি দেখতেছো? একটিবার আমার ভিতরে ভালোবাসা দেখবে না? তোর ভালোবাসার গুল্লি মারি আমি, তুই আমাকে আপনি করে বলবি? আচ্ছা বলবো। আপনি জানেন, আমি না আপনাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলছি। সেদিন জাদুঘরে দেখার পর থেকে আমি আপনার জন্য পাগল। দয়া করে আপনি আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনার জন্য আমাকে চেঞ্জ করে ফেলবো, শুধু আপনি আমাকে কষ্ট দিয়েন না। জীবনে প্রথম কাউকে এতটা ভালোবেসেছি আমি। আপনি আমাকে আঘাত করে কথা বলবেন না, আমার ভালোবাসাটা মেনে নেন। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আমার লাইফটাকে স্যাক্রিফাইস করে দেবো দরকার হলে, তবুও আপনি আমাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করবেন না। সরি, আমি তোকে মানতে পারবো না। কারণ হচ্ছে আমি একজনকে ভালোবাসি, আমাদের 3 বছরের সম্পর্ক, আর ওর ডাক্তার। তোর মতো সামান্য মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র না, তাও আবার আমার জুনিয়র। তোরে আমি মানতে পারবো না। ওই সম্পর্কের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। চোখের কোণে পানি বের হয়ে পড়তে লাগলো। চোখ মুছে কান্না জড়িত কণ্ঠকে বললাম, আচ্ছা আপনার সম্পর্ক আছে, তাহলে এই কথা আগে বলেনি কেন? আমি কি দোষ করেছিলাম আমার জীবনটা শেষ করে দিলেন? আমারও তো 8-10টা ছেলের মতো বিয়ে করে বউকে নিয়ে সুখে সংসার করার স্বপ্ন ছিল। কেন আপনি আমার সাথে এমন করলেন? আমার কোনো দোষ নেই,
আমি কেন তোর মতো ছেলেকে স্বেচ্ছায় বিয়ে করতে যাব? আমার মা আমাকে বলেছে বিয়ে করতে, আর মা ডাক্তারকে মানবে না, তাই আমাকে এত তাড়াতাড়ি হুট করে তোর সাথে বিয়ে বসতে বাধ্য করেছে। আচ্ছা বুঝলাম সব, এখন তাহলে আমার কি হবে? আমি কোন স্বপ্ন নিয়ে বাঁচবো? তোর কি হবে সেটা তো আমি জানি না, সেটা তুই জানিস কি করবি। পারলে একটা রিলেশন করে বিয়ে করে নিস। আর হ্যাঁ, তুই কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইবি না, আমার কাছেও আসবি না। আমাকে কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ভালোবাসা এতটাই সস্তা নাকি যে আজকে আপনাকে বলে কি কালকে অন্যজনের সাথে রিলেশন করে বিয়ে করে ফেলবো? আমি আপনাকে ভালোবাসতাম, ভালোবাসি, আর ভবিষ্যতে বাসবো, কিন্তু কখনো আপনার কাছে ভালোবাসা চাইবো না, কথাটি বলে দিলাম। আর এটাও শোনেন, আপনি নিজে একদিন আমার কাছে আসবেন, ভালোবাসা ভিক্ষা চাইবেন, কিন্তু সেদিন আমি পাথরে যাব, ফিরিয়ে দিব আপনাকে, কিন্তু ভালোবাসবো ঠিকই আপনাকে। একা জীবনটা কাটিয়ে দেবো, তবুও ভালোবাসা চাইবো না। আর বললেন না আপনার কাছে যেন স্বামীর অধিকার না নিয়ে যাই। আরে শোনেন, আমি আপনাকে কোনোদিনও টাচ করব না। আর যারে ভালোবাসেন তাকে নিয়ে সুখী হন। ডিভোর্স দিয়ে দেবো আপনাকে, চাইতেও হবে না। ডাক্তারের ভালোবাসা যদি সত্যি হয়, ডাক্তারের ভালোবাসা যদি সত্যি হয়, আমি বিয়ে করার আগে ডাক্তার আপনাকে বিয়ে করে নিতে পারতো। আপনি একদিন বুঝবেন আর কাঁদবেন, যেমন আমি আজ কাঁদছি। আচ্ছা, আর ফালতু বকিস না তো। তুই বসে বসে স্বপ্ন দেখ এই দিনের আশায়। আর ডিভোর্স তুই কি দিতে চাইবি? আমি নিজেই তোকে ডিভোর্সের জন্য বলতাম। তোকে আমার একদমই সহ্য হয় না। এখন ঘুমাবো একটু শান্তিতে। তুই আবার কোনো সুযোগ নিতে আসবি না। আমাকে টাচ করলে তোর আম্মুকে তোর নামে মিথ্যা অপবাদ দিব। ওকে যান, আপনি ঘুমান, আর আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে একটি ফুলের টোকাও দেওয়া হবে না। আমি কিভাবে ঘুমাবো যদি তুই আমার সাথে একই খাটে ঘুমাতে চাস? আপনার সাথে আমি ঘুমাবো? পাগল হইনি আমি, বুঝেছেন? আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো, নিচের ডাইনিং রুমে। না, নিচে ডাইনিং রুমে না, তাহলে সবাই সন্দেহ করবে। আজব, তাহলে আমি কোথায় ঘুমাবো? তুই এই রুমেই বালিশ নিয়ে ফ্লোরে ঘুমাবি। আচ্ছা আপনি ঘুমান নির্ভয়ে। ওকে, তুইও ঘুমা। শুভরাত্রি। শুভরাত্রি বলেই উনি ঘুমিয়ে গেল। কচুরাত্রি। আমার সবাই বিয়ের প্রথম রাতে বইয়ের ভালোবাসা উপভোগ করে, আর আমার নাকি ডিভোর্সের কথা শুনতে হয়। কত স্বপ্ন ছিল এই বাসর রাতকে নিয়ে, আর হয়ে গেল কি? এটাই আমার কপাল। এসব ভাবতে ভাবতেই ওর ঘুমন্ত রূপের দিকে আমার নজর গেল, আর তারপরেই আলিফার ঘুমন্ত মুখখানির দিকে চোখ পড়তে আমি আবার ক্রাশ খেয়েছি। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়? এত সুন্দর একটা মেয়ের মনটা এত কুৎসিত কেন? আমাকে একটু বোঝে না। আমি জোরে অনেক বেশি ভালোবাসি। কি করে ওকে বলবো? বলতে তো হবেই। ওর মুখের উপর চুলগুলো চলে এসেছে, সরিয়ে দেবো কি করে? আমি যোগে কথা দিয়েছি ওকে কখন টাচ করবো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি, আর কখন রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো ফুটে উঠেছে নিজেও জানি না। আম্মুর ডাকে ঘুম ভাঙে। বৌমা, ও বৌমা, সকাল হয়েছে, এবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেহেদিকে সাথে নিয়ে নাস্তা করতে আসো। মা আপনি যান, আমরা ফ্রেশ হয়ে আসতেছি। মায়ের সাথে কি সুন্দর করে কথা বললো, আর আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে। ওই গেও ভূত, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চল। জি উঠছি। এরপর ফ্রেশ হয়ে দুইজন একসাথে বের হওয়ার আগে ওরে বললাম, শোনেন, আপনার আমার মাঝে কি চলছে এবং কি হতে যাচ্ছে সেটা শুধু আমরাই জানি, আর কেউ যেন না জানতে পারে। আম্মুর সামনে এমনভাবে আমার সাথে কথা বলবেন যাতে আম্মু কিছু না বুঝতে পারে যে আমাদের সাথে কি চলছে। আচ্ছা ঠিক আছে। ওকে চলেন। ডাইনিং রুমে চলে আসলাম। মাশাআল্লাহ, বৌমাকে অনেক সুন্দর লাগছে। আসো মা, আসো, আমার সাথে বসো তুমি। বাহ, কি সুন্দর কথা। এখনই আমার মা আমাকে ভুলে গেছে, নকল বৌমাকে নিয়ে আছে, আবার আদর করে সাথে বসানো হচ্ছে। আমি এখন বড় হয়ে গেছি, মনে মনে এসব ভাবলাম। কি রে মেহেদি, তুই কিছু বলছিস না যে? চুপ করে বসে আছিস কেন? কি বলবো, বলার মানুষ তো এসে গেছে, এখন আমি না বললে হবে। ক্ষুধা লেগেছে অনেক, খেতে দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন উঠবো তখন আম্মু বলছে, শোনো, আমি চাইছি তোমরা এই মাসের 15 তারিখে হানিমুনে চলে যাও। 1 মাস ঘুরে আসো দুজন একসাথে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। না মা, এখন এসব হানিমুনের দরকার নেই। বিয়েটাই যেখানে মিথ্যা হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাবে, সেখানে হানিমুনের দরকার নেই। কথাটা আসতেই বললাম। দরকার নেই মানে কি? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? বিয়ের পর হানিমুন হবে না তা তো মেনে নেওয়া যায় না। হানিমুন হবে, আমি যা বলেছি তার বাইরে একটা কথাও বলবি না তুই। হ্যাঁ মা, আপনি ঠিক বলছেন, আমরা হানিমুনে যাব। আপনি যাবার ব্যবস্থা করেন। মনে মনে এই মেয়েটি কি পাগল হয়ে গেছে? নিজে বিয়ে মানছে না, আবার নিজেই এখন বলছে হানিমুনে যাওয়ার ব্যবস্থা করতে। লজ্জা বলতে নেই মেয়েটির। হ্যাঁ বৌমা, সব ব্যবস্থা হয়ে গেছে। আগামী 15 তারিখে তোমাদের ফ্লাইট, আর তোমরা যাচ্ছ লন্ডন। আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে আসলাম। রুমে এসে ওকে বললাম, আপনি কি পাগল? নিজেই বিয়েটা মানছেন না, আবার সে আপনি নিজে থেকে হানিমুনে যাওয়ার জন্য রাজি?
আরে গাধা, হানিমুনে গিয়ে তো আর আমি তোর সাথে ঘুরবো না। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো ডাক্তারের সাথে ঘুরবো। মানে কি? হ্যাঁ, আপনি এখন আমার বউ, আর তাই আপনি এসব করতে পারবেন না। ডিভোর্সের পর যা মন চাই করবেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা যা, ঠিক আছে, মানলাম তোর এই কথা। ধন্যবাদ। ওয়েলকাম। শুন, আমার কিছু কেনাকাটা করতে হবে, তুই আমার সাথে যাবি? আচ্ছা, আপনি রেডি হন, এখনই বের হবো। তারপর রেডি হয়ে সোজা তার জন্য মার্কেটে চলে গেলাম। দেখ তো আমাকে কোন শাড়িতে মানাবে। আপনি নীল শাড়িটা নিতে পারেন, নীল শাড়িতে আপনাকে পরীর মতো লাগে। তারপর তার পছন্দ মতো প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে একটি রেস্টুরেন্টে গেলাম। ওকে বললাম, আপনি কি খাবেন অর্ডার দেন, আমি বিল দিয়ে দিচ্ছি। কেন, তুই কিছু খাবি না? আমার মনে এত রং নেই, আমি খাবো না, আপনি খান। ওকে, তাহলে তুই কি করবি? এখন সেলুন যাব, চুলের ট্রিটমেন্ট করাইতে। আচ্ছা যা তুই, আমি খাওয়া শেষ করে বাসায় চলে যাব। তারপর রেস্টুরেন্টে থেকে সোজা জেন্টস পার্লারে চলে আসলাম। পার্লারের বিউটিশিয়ানকে ডেকে বললাম, আমার বাবা মাকে এভাবে অপমান করছে, এখন আপনারা এমন কিছু করে দেন যাতে দেখলে অবাক হয়ে যায়। আরে ভাই, কোনো টেনশন নাই, আপনি বসেন, 1 ঘন্টার মধ্যে আপনাকে স্মার্ট লুক দিব। আপনার দাড়ি ও চুল দুইটাই ট্রিটমেন্ট করে আপনাকে হিরো বানিয়ে দেব। তার কথা শুনে খুশি হয়ে গেলাম। তারপর সে শুরু করে দিল আমাকে আধুনিক স্মার্ট লুক দেওয়ার কাজ। 1 ঘন্টা পর তার কাজ শেষে আমাকে বলল, ভাই, এখন চোখ মিলে আয়নাতে আপনাকে দেখেন, চিনতে পারছেন কি না? চোখ মেলে আয়নাতে তাকিয়ে দেখি পুরো অবাক হয়ে গেলাম। আমি নিজে নিজেকে চিনতে পারছি না। কেউ খ্যাত বলে আমাকে এত অপমান করেছে যে সেও যদি আজ আমাকে দেখে চিনতে পারবে না। আজ আমি আধুনিক যুগের আর 10টা স্মার্ট ছেলের মতো আমিও স্মার্ট। আর কেউ আমাকে আমার লোকের জন্য অপমান বা কটু কথাও শোনাতে পারবে না। আজ আমি অনেক খুশি। তারপর পার্লারের বিউটিশিয়ান আমার বিল কত হয়েছে তা জেনে তা পরিশোধ করে তার কাছে 500 টাকা বকশিশ দিয়ে আমি পার্লার ত্যাগ করলাম। রাস্তায় যাওয়ার সময় নোটিশ করলাম কয়েকটি মেয়ে আমার দিকে তাকিয়েছিল। এর মানে আমি এখন আর আগের মেহেদি নাই, এখন আমি এক নতুন মেহেদি, যাকে কেউ কখনো বাজে লোকের জন্য অপমান করতে পারবে না। ভাবনা ছেদ পড়ল বাসার সামনে এসে। এবার আমি নিজের মনোভাবকে চেঞ্জ করে বাসার ভিতরে রুমে দরজায় নক দিলাম। 2বার নক দেওয়ার পর আম্মুর আদেশে আলিফা দরজা খুলতে আসে। দরজা খুলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আলিফা। তুই মেহেদি না? তোর একই পরিবর্তন, চিনতেই পারছি না। খ্যাত থেকে স্মার্ট হয়ে গেলি কেমনে? তোর দিক থেকে তো চোখই সরাতে পারছি না। আপনার চোখ সরাতে হবে না, আমি সরে যাচ্ছি। সরেন, আমাকে ভিতরে ঢুকতে দেন। আচ্ছা ভেতরে আয়, বলতো তুই স্মার্ট হয়েছিস কিভাবে? আগে তো আনস্মার্ট খ্যাত ছিলি। শোনেন, আমি আগে যেমন ছিলাম সেটা আমি ভুলে গেছি। আর আপনি আমাকে আমার অসুন্দর আর আনস্মার্ট লোকের জন্য কম ছোট করেন নাই, এখন আর পারবেন না। মানুষ চাইলে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, আর পরিবর্তনের কারণটা আজীবন মনে রেখে আমিও মনে রেখে দিয়েছি। আমাকে কতটা অপদস্থ করা হয়েছে তা ভুলবো না কখনো। আর এখন থেকে দেখবেন কিভাবে আমার ভালোবাসা পরিবর্তন হয়ে যায়। আরে তোর পরিবর্তনে আমার কিছু যায় আসে না, বুঝলি? কারণ আমি আমার ডাক্তারকে ভালোবাসি। এমনি হানিমুন নিয়ে আলোচনা করছিলাম মা। মনে মনে কত বড় মিথ্যা কথাটা বললো ডাইনিটা। আর আমারও যে কথা ভালোবাসা পেয়ে কেমন পরিবর্তন।